হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিস হারাশুভ এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আর সেই ভিডিওটি সম্পূর্ণ রিলেটেড হচ্ছে যারা এসএসসি বা ব্যাচেলর কমপ্লিট করার পরে চিন্তা করে যে বাইরের কান্ট্রিতে পড়াশোনার জন্য যাব, বাট হেজিটেশনে ভুগে যে আসলে আমার কোন কান্ট্রিতে যাওয়া উচিত, কোন কান্ট্রি আমাকে বেশি বেনিফিট দিবে। অ্যাকচুয়ালি যারা আমরা এশিয়ান কান্ট্রি থেকে যারা মুভ করি তারা মূলত সবাই চিন্তা করি যে আমরা বাইরের দেশে যা সেটেল হব। এটা আসলে সবার মেইন মোটো থাকে। এমন না যে সাপোজ পড়ালেখা করে চলে আসলাম। হ্যাঁ, এটা স্পেসিফিক কিছু মানুষের ক্ষেত্রে হয় যারা মূলত রিচ বাবার সন্তান আপনি বলতে পারেন, বা যাদের বাংলাদেশে বা অন্য কান্ট্রিতে একটা ভালো সেট আপ আছে, যে তারা এসে অ্যাটলিস্ট সার্ভাইভ করতে পারবে, ওই পরিস্থিতিতে আছে, তারা শুধু পড়ালেখার জন্য আসে। বাট ম্যাক্সিমাম মেজরিটি আমরা যারা বাইরের কান্ট্রিতে পড়াশোনার জন্য আসি, আমরা চিন্তা করি যে এখানে আমাদের কি কি বেনিফিট আছে, আমরা এখানে এসে কেমন থাকতে পারবো, বা আমাদেরকে এখানে এসে থাকা উচিত কিনা, বা থাকলে পার্মানেন্ট রেসিডেন্স বা সিটিজেন হওয়ার পরে আমার লাইফের রিস্ক কতটুকু থাকে, এই সব কিছু মিলিয়ে। সো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ এটা নিয়েই। কারণ আমি যখন বাইরে যাওয়ার জন্য চিন্তা করছিলাম, মানে এসএসসির পরে, তখন আমি অনেক হেজিটেশনে ভুগছি এবং বিভিন্ন কম্প্যারিজন ভিডিও দেখছি আসলে কোন কান্ট্রি ভালো। সো বাইরে যাওয়ার জন্য যখনই মানে মাথার মধ্যে চিন্তা আসে যে আমি বাইরে পড়াশোনার জন্য যাব, ওখানে সেটেল হব, সবার প্রথম আছে অস্ট্রেলিয়া অ্যান্ড কানাডার কথা। অস্ট্রেলিয়া আগে বললাম বিকজ আমি অস্ট্রেলিয়াতে থাকি, বাট কানাডা অ্যাজ ওয়েল ইজ সো মাচ পপুলার ইন দিস লিস্ট। দেন মানুষ চিন্তা করে ইউএসএতে যাব, দেন জার্মানি চিন্তা করে, ফিনল্যান্ড, ডেনমার্ক, এগুলো চিন্তা করে। বাট মেইন কম্প্যারিজন আসে হচ্ছে কানাডা অ্যান্ড অস্ট্রেলিয়ার মধ্যে। কারণ এখানে স্টুডেন্টদের জন্য যে পরিমাণ বেনিফিট আর যে লাইফস্টাইল, সেটা একটু ডিফারেন্ট দেন আদার কান্ট্রিজ। কারণ ওখানে অনেক অ্যাডভান্টেজ আছে, অবভিয়াসলি সব কান্ট্রিতে অ্যাডভান্টেজ আছে যেহেতু তারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। অ্যাজ কম্পেয়ার টু কানাডা অ্যান্ড অস্ট্রেলিয়া, দুইটাই অনেক বেশি বড় কান্ট্রি। এত বড় যে আসলে ইমাজিনেশনের বাইরে, অনেক বড়। কানাডা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি, সেদিকে অস্ট্রেলিয়া হচ্ছে লাইক সিক্স লার্জেস্ট কান্ট্রি, বাট ইটস হিউজ, হিউজ ইউ ক্যান সে। কানাডার দিকে যদি আমরা তাকাই, কানাডার পপুলেশন আছে প্রায় 40 মিলিয়ন পিপল, সে জায়গায় অস্ট্রেলিয়ার পপুলেশন মাত্র 26 মিলিয়ন। বাট এত বড় কান্ট্রিতে মানুষ খুবই কম, যেটা আপনি ইন্ডিয়া, বাংলাদেশের তুলনায় অনেক কম, অনেক বেশি কম। বিকজ ওরা আসলে যেই মানুষগুলো ওদের কান্ট্রিতে আসে, ওরা ওদেরকে সাফল করেই চলে উন্নত লাইফস্টাইলের জন্য। কারণ এত বেশি মানুষ ঢুকে গেলে ওদের ইনফ্রাস্ট্রাকচার নাই, ওদের জব দিতে পারবে না, ওরকম কাজ করতে পারবে না। সো এত মানুষ একসাথে আনার তো কোনো দরকার পড়ে না। এই হচ্ছে অবস্থা। আর আমরা সবাই চিন্তা করি যে আসলে অস্ট্রেলিয়ার রাজধানী মেবি সিডনি বা কানাডার রাজধানী টরন্টো, বাট এটা মিথ্যা কথা, এরকম না। এটা আসলে মানুষের মনে হয়। সো কানাডার রাজধানী হচ্ছে অটোয়া, আর অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা, যেটা আসলে সিডনি অ্যান্ড মেলবোর্নের মাঝখানে পড়ছে। আসলে এটা একটা ডিবেট দূর করার জন্য মূলত এটাকে রাজধানী বানানো হয়েছে। বিকজ অনেক মানুষ চাচ্ছিল যে সিডনি রাজধানী হোক, অনেক চাচ্ছিল যে মেলবোর্ন রাজধানী হোক। সো এটা দূর করার জন্য মধ্যে একটা স্টেট ওরা মেক করছে, যেটাকে মূলত ক্যানবেরা নাম দেওয়া হয়েছে। যদি কানাডা, অস্ট্রেলিয়াতে থাকেন, লাইক ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে অ্যাভারেজ 81 ইয়ার বাঁচার সম্ভাবনা আছে আপনার। বাট অ্যাজ কম্পেয়ার টু বাংলাদেশ, মানুষ ম্যাক্স 65 to 70 বাঁচে। বিকজ আমরা যে পরিমাণ ফরমালিন খাচ্ছি বা আমাদের যে লাইফস্টাইল, এর মধ্যে আসলে লাইফস্টাইল মতো বাড়ার কথাও না। সে যে দুটো কান্ট্রিতে মূলত আপনার অ্যাভারেজ ওয়েজেসটা কি, ওয়েজেস মিনস হচ্ছে আপনার ইনকাম। এখানে আসলে বাংলাদেশের মতো যেমন মান্থলি ইনকাম হয় এরকম না, এখানে আসলে ঘন্টাপ্রতি ইনকাম। সো আপনি যদি কানাডাতে আসেন তাহলে আপনি হয়তো বা আওয়ারলি 17 কানাডিয়ান ডলার পাবেন ওয়েজেস হিসেবে। বাট অস্ট্রেলিয়াতে এর একটু হাই। কেন হাই সেটাও বলতেছি, এবং তো হাই যে এটা ভেবে আপনি লাইক খুবই অ্যাশেমড হওয়ার কিছু নেই, ও অনেক হাই। হ্যাঁ, 23 অস্ট্রেলিয়ান ডলার, যেটা মোটামুটি অ্যাভারেজ যে ওয়েজেসটা দেওয়া হয় পুরো ওয়ার্ল্ড ওয়াইড, সেটা থেকে আসলেই বেশি। আপনি কম্পেয়ার করে দেখতে পারেন। হ্যাঁ, এখন বলতে পারেন যে অস্ট্রেলিয়ান ডলারের রেট তো কম, বাট কত কম? আপনি এখনকার অস্ট্রেলিয়ার ডলার বাজারে চলতেছে হচ্ছে 80 করে, আর কানাডিয়ান ডলার হয়তো 95। সো 95ও যদি হয়, সাপোজ আপনার ডলারে 15 টাকা বেশি, তো আপনি কম্পেয়ার করেন না কোথায় 17 আর কোথায় 23। 23 তো হচ্ছে মিনিমাম, আপনি 23ই পাবেন এরকমই না। মূলত যারা ট্যাক্স জব করে ম্যাক্সিমাম পে করা হয় কাইন্ড অফ 29, 27, 28। ইভেন দো এখানে আবার ওয়েজেসের আরেকটা সেট আপ আছে, সেটা হচ্ছে আপনি কিন্তু স্যাটারডে যদি কাজ করেন, মানে স্যাটারডে সানডে হচ্ছে এইসব দেশে উইকেন্ডে আপনি কাজ করলে টাকা বেশি। উইকেন্ডে হয়তো বা 1.5 বা 1.75% ইন সানডে। সো এটা একটু বেশি আর কি। আপনি কারণ উইকেন্ডগুলোতে এই দেশের মানুষজন কাজ করে না, ওরা মূলত এনজয় করে সবসময়ই। বাট আমাদের যাদের টাকা দরকার, তারা মূলত আমরা উইকেন্ডে কাজ করি। আর উইকেন্ডে মানুষকে কাজ করার মানে একটা মোটিভেট করার জন্য মূলত এই ওয়েজেসটা বাড়ানো হয়। ইভেন তো এখানে পাবলিক হলিডেগুলোতে কিন্তু যদি আপনি কাজ করেন, আপনার ওয়েজেস হবে ডাবল। সাপোজ আপনি যদি $30 পান,
আপনি পাবলিক হলিডে 1 ঘন্টা প্রতি পাবেন $60। সো এটা একটা অ্যাডভান্টেজ যে অস্ট্রেলিয়ান কানাডাতে যে বাসাগুলো আমরা যেটা দেখি মূলত দেখতে অনেক সুন্দর লাগে। এগুলো আমরা বাংলাদেশে কি দেখি যে অনেক অ্যাপার্টমেন্টের মতো করে ফেলছে, লাইক 6তলা 7তলা 8তলা, যে বানাইতে পারে সে বানাচ্ছে। বাট এখানে এরকম নাই, সবাই মূলত একতলা বাড়ি বানায়। চাও কোনো একতলা বলতে জাস্ট আপনি গ্রাউন্ডের মধ্যেই থাকবেন, উপরে যা সুন্দর সেট আপ দিয়ে একটা নর্মাল বাড়ি বানানো। এটার জন্য আপনার $1 মিলিয়ন মতো খরচ করতে হবে, কারণ এখানে আসলে গভর্নমেন্ট এই সেট আপটা করে রাখছে যাতে করে মানুষের থেকে হিউজ পরিমাণ টাকা নিতে পারে, ইকোনমিটাকে রোটেট করতে পারে। কারণ একটা মানুষ সবচেয়ে বড় ধাক্কা খায় লাইফে যখন তার একটা নিজের বাড়ি কিনতে যায়, কারণ এখানে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট জাস্ট নিজের জায়গাটা বিক্রি করবে, বাড়ি বানাতে আর আপনার কত টাকা লাগে, সর্বোচ্চ আপনার $300K $400K অস্ট্রেলিয়ান ডলার, বাট এই জায়গার দাম আপনার $1 মিলিয়ন দিয়ে কিনতে হবে। তো মানুষ কীভাবে বাড়ি কিনে সেটা আমি আপনাদের বলতেছি। মূলত এখানে সম্পূর্ণ সেট আপটা হয় ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে। যেমন আপনি যদি একটা বাড়ি কিনতে চান, আপনার ব্যাংকের থ্রুতে কিনতে হবে, কারণ যদি আপনার কাছে ক্যাশ না থাকে $1 মিলিয়ন, আর অ্যাজ এ নর্মাল পার্সন আপনার কাছে $1 মিলিয়ন থাকবেন, এটাই স্বাভাবিক। কারণ এখানে যে কস্ট অফ লিভিং, এরপর আপনি টাকা যে জমাইতে পারবেন সেটা অনেক বড় ব্যাপার। যেমন আমি অস্ট্রেলিয়াতে আছি, আমার টিউশন ফিস পে করা লাগতেছে, যেমন আমার আরও আনুষঙ্গিক খরচ আছে, আমি টাকা ম্যানেজ করতে পারতেছি। একটি মানুষ সাপোজ সিটিজেন হয়ে গেছে, তারও তো সংসার আছে, সাপোজ বউ বাচ্চা আছে, তাদের খরচ আছে একটা। এরপরে যে সে একটা বাসা কিনবে $1 মিলিয়ন দিয়ে, এটা তার জন্য প্রায় অসম্ভবের মতো। তো মানুষ কী করে, ব্যাংকের থ্রুতে কিনে। ব্যাংক আবার এটা সেট আপ দিয়ে রাখছে, যেমন আপনি ইনিশিয়াল একটা পেমেন্ট দিতে হবে, যেমন $100K $200K $1 মিলিয়নের মধ্যে। আপনি যদি এটা পে করেন তাহলে সাপোজ 10% 20% পরে আপনাকে বাড়ি দিয়ে দেবে। আপনি বাড়ি থাকেন, আর আপনি বাড়িতে থাকা অবস্থায় আপনি গভর্নমেন্টকে লাইক ব্যাংকে প্রায় 25 ইয়ার্সের জন্য আপনি ঋণ দিতে হবে, লোন যেটা সেটা পেড অফ করতে হবে, ইভেন দো ইন্টারেস্ট রেটও বাড়তে পারে। যখন অস্ট্রেলিয়াতে ইনফ্লেশন বেড়ে যায়, বা অন্য কান্ট্রি তো সেম অবস্থায়, যখন ইনফ্লেশন বাড়ে তখন ইন্টারেস্ট রেট গভর্নমেন্ট বাড়ায় দেয়। সো আপনি যখন লাইক 400K গভর্নমেন্ট ব্যাংক থেকে লোন নিয়েছিলেন, সেটা আপনার 500K পে করতে হবে, এটাই নর্মাল। সো বাসার এই একটা সেট আপ, এটা অনেক বড় সেট আপ, মানে মানুষের একটা হ্যাসেল হয়ে যায় লাইফের জন্য যে একটা বাসা কেনা। আবার অনেকে চিন্তা করে যে আমি রেন্ট পে করতেছি এর থেকে বেশি, তার থেকে বাসা ভালো, আমি একটা বাসা নিয়ে নিই, যে টাকা রেন্ট পে করতাম সেটা আমি আমার নিজের জন্য দিচ্ছি, তাহলে অ্যাটলিস্ট 20 ইয়ার্স লেটার এই বাসাটা আমার হয়ে যাবে। সো এই আর কি। এখন কানাডার বাসার যে অবস্থা, যেটা বললাম, কানাডাতে সকল বাসা বাড়িতে বেজমেন্ট আছে, মানে মাটির নিচে ওরা বেজমেন্ট করে রুম মেক করতে পারে। বেজমেন্টে মূলত আমরা স্টোর রুম যেটা বানাই, বাট অস্ট্রেলিয়াতে এরকম না, আপনি কোনো বেজমেন্ট ক্রিয়েট করতে পারবেন না। কানাডাতে মানুষ বেসমেন্ট ক্রিয়েট করে নাকি বাসা ভাড়া দিয়ে দিচ্ছে, এবং এটা দিয়ে অনেক সময় লোন পে অফ করে। সো এটা ওদের জন্য একটা অ্যাডভান্টেজ। কানাডাতে যে সেট আপটা হয়, যেটা হচ্ছে আপনার সব কিছু হবে আপনার মান্থলি বেসিস, বাট অস্ট্রেলিয়াতে এরকম না। এখানে মানুষ বাঁচে উইকে, মরে উইকে। যেমন আপনাকে আমি বলতেছি, যেমন আমি যে কাজ করি, সাপোজ আমার বেতনটা হবে উইকলি পেমেন্ট, ইভেন আমার রেন্টও উইকলি, যা কিছু আছে যাবতীয় খরচ সব উইকলি। এখানে কোনো মান্থলি সেট আপ নাই। সো বাসা ভাড়া উইকলি হয়, মান্থলি হয় না। বেতন উইকলি হয়, মান্থলি হয় না। বাট কানাডাতে আই গেস এটা মান্থলি হয়। ইন্স্যুরেন্স, আপনারা যখন গাড়ি কিনেন তার একটা ইন্স্যুরেন্স থাকে, ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা দেওয়া হচ্ছে একটা হ্যাসেল কাইন্ড অফ। যেমন আপনি বছরের জন্য প্রায় $1200-1300 একটা প্রিমিয়াম নিতে হবে, কারণ আপনি যখন অন্য গাড়িকে হিট করবেন সেই গাড়ির কিন্তু বেয়ার আপনার বহন করতে হবে। সো আপনি যদি ইন্স্যুরেন্স কোম্পানিকে প্রায় $600-700 এক্সেস ফি দিয়ে দেন ইনিশিয়াল হিটের পরে, যাবতীয় যা খরচ আছে এটা ইন্স্যুরেন্স পে করে দেয়। সো এখানে মূলত ইন্স্যুরেন্সটা মানুষ ইউজ করে, কারণ এখানে অনেক লাক্সারিয়াস গাড়ি চলাফেরা করে। সো এই ক্ষেত্রে সিডনিতে বলেন, মেলবোর্ন বলেন, যেখানে মানে মেন স্টেটগুলো, টরন্টো বলেন, ওখানে কিন্তু প্রিমিয়ামটা প্রচুর পরিমাণ হাই থাকে। কারণ যেখানে বিজি সিটি, মেজর সিটি, সেখানে তো অবভিয়াসলি প্রিমিয়াম হাই হওয়ারই কথা, কারণ এখানে বেশি যানবাহন চলে। বাট এখানে আপনি যদি রিজনালের কথা চিন্তা করেন, যেমন আপনি পার্থে বলেন, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বলেন, সেন্ট্রাল কোস্ট বলেন, NSW, সেখানে কিন্তু প্রিমিয়াম অত হাই না, কারণ ওখানে গাড়ি ঘোড়া কম, যান অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কম, তার জন্য প্রিমিয়ামও কম। বাট এখানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি, এই জন্য প্রিমিয়াম অনেক বেশি। যেমন আমি লাকেম্বাতেই থাকি, ইভেন তো কিছুদিন পর আমার একটা মেইল আসে যে ইউ আর ইন ডেঞ্জার জোন। দ্যাট মিনস লাইক এখানে হিট হওয়ার সম্ভাবনা বেশি, তোমার গাড়ি মানে ক্র্যাশ হওয়ার সম্ভাবনা বেশি। সো প্রিকশন নিয়েই বের হয়েও। হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন যে আসলে এত বড় কান্ট্রিতে মানুষ এত কম কেন? এর পিছনে মেন কারণ আছে। যেমন আপনাকে আমি বলি, অস্ট্রেলিয়ার ম্যাটারটা আগে বলি। অস্ট্রেলিয়াতে হচ্ছে নাকি, অস্ট্রেলিয়াতে লাইক 5-6টা সিটি হচ্ছে সব কোস্টাল সাইটে, আর এদের জিওগ্রাফির জন্য আপনাকে আমি জিওগ্রাফিক্যাল ইম্প্যাক্টের জন্য আসলে অস্ট্রেলিয়াতে মানুষজন সেন্টারে থাকতে পারে না। কারণ হচ্ছে সেন্টারটা হচ্ছে পুরোটাই ডেজার্টের মধ্যে। সাপোজ ওখানে বৃষ্টি অত হয় না, পানি নেই, পুরোই শুষ্ক, এখানে মানুষ সার্ভাইভ করার মতো না। ইভেন তো ওদের ওখানে পানি সাপ্লাই দেওয়াটা খুব কষ্টের। এই জন্য মানুষজন মূলত সব সমুদ্রের পাশে যে কোস্টাল সাইটগুলো আছে, যেখানে মূলত গাছপালা টাছপালা আছে, মানুষজন ওখানেই আসলে কলোনাইজ করে থাকতেছে।
অস্ট্রেলিয়াতে মূলত এই জিনিসটা হয়, সেন্ট্রালে আপনি যত ভিতরের দিকে যাইতে থাকবেন আপনার না বাইচা থাকার সম্ভাবনা তত বেশি, এ হচ্ছে অবস্থা। বাট কানাডার ক্ষেত্রে জিনিসটা এরকম হয় যে ওদের নর্দার্ন সাইডগুলোতে হিউজ পরিমাণ বরফ, অনেক কোল্ড থাকে, তো ওখানে আসলে মানুষ সার্ভাইভই করতে পারে না। মেনলি মানুষ যেগুলো সার্ভাইভ করে সেগুলো হচ্ছে মূলত ইউএসের বর্ডারের আশেপাশে যতটুকু আছে অতটুকু জায়গাগুলোতেই মূলত মানুষ সার্ভাইভ করে, এর ভিতরে আসলে বেশি সার্ভাইভ করতে পারে না। এই জন্য আসলে এইসব কান্ট্রি এত বড় হওয়া সত্ত্বেও এতগুলো মানুষের জায়গা দেওয়া সম্ভব হয় না, কারণ ভৌগোলিক অবস্থার কারণে সম্ভব না। যেমন আমাদের বাংলাদেশে 17 কোটি মানুষ যে কোনো জায়গায় থাকতে পারতেছে, কোনো সমস্যা নাই, বাট এইসব জায়গায় সমস্যা। কারণ আপনি যেমন আমি সিডনিতে আছি, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ড্রাইভ করে ভিতরে দিয়ে গেলে অনেক কিছু নাই, যেমন আপনি ফুয়েল পাম্প পাওয়া খুব কষ্ট হয়ে যাবে, ইলেকট্রিসিটি নাই, কারণ এখানে ডেভেলপমেন্ট যেটা হয়েছে সেটা কোস্টাল সাইড নিয়ে হয়েছে, মানে ভিতরের দিকে অত ডেভেলপমেন্ট হয়নি, কারণ মানুষই থাকে না ওখানে, ডেভেলপমেন্ট করে কী হবে। এই জন্য গভর্নমেন্ট ইনফ্লুয়েন্স করতেছে যে মানুষকে রিজনালে পাঠানোর জন্য। যেমন সেন্ট্রাল একটা জায়গা আছে নর্দার্ন টেরিটরি, সেটাকে বলা হচ্ছে অ্যালিস স্প্রিং, সেখানে অনেক অ্যাবরিজিনালরা থাকে, তো ওখানে সেই লেভেলে ভাঙচুর টাংচুর হচ্ছে, কারণ অত কিছু মানুষ যে থাকবে কীভাবে, মানে লাইফ রিস্ক কেমন এইসব কান্ট্রিগুলোতে। আমি যদি অস্ট্রেলিয়ার কথা চিন্তা করি, হ্যাঁ মানে এখানে মানুষ সুন্দর সার্ভাইভ করতেছে, কোনো প্রবলেম নাই। তবে প্রবলেম হয় হচ্ছে আপনার অ্যানিমেলস থেকে। ইভেন তো অনেক রেকর্ড শুনি, যেমন মানুষকে মাকড়সা কামড় দিছে, সাঁতার মানে সমুদ্রে সাঁতার কাটতেছে তখনকার শার্ক অ্যাটাক করছে, জেলিফিশ অ্যাটাক হয়েছে, ইভেন তো অনেক ডেঞ্জারাস এগুলা। সবচেয়ে বিষাক্ত যে সাপটা ইনল্যান্ড টাইপেন, সেটা অস্ট্রেলিয়ার। সো আপনি বুঝতেই পারতেছেন যে আসলে ডেঞ্জার, সব জায়গায় ডেঞ্জার। সো এখানে মানে অ্যানিমেলসের দিক থেকে একটু ডেঞ্জার আছে, বাট এই সিটি এরিয়াগুলোতে না। যদি আপনি একটু ভিতরের দিকে যান, একটু রিজনাল এরিয়ার মধ্যে থাকেন, তাহলে আপনার হয়তো বা একটু অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। যেমন অনেক ভিডিও মাঝে মধ্যে দেখা যায়, যেমন কুইন্সল্যান্ডে এক বাসা থেকে আরেক বাসা অজগর সাপ মানে ট্রান্সপোর্টেশন হচ্ছে অনেক বড়। তারপরে ডারউইনে কুমিরের অ্যাটাকের যে কথাটা, এটা অনেক শোনা যায় মাঝে মধ্যে। সো ইটস অলরাইট, বাট এটা মানুষকে অত ইম্প্যাক্ট করে না। বাট হ্যাঁ একটু আছে, মানে মানুষকে খুব সাবধান থাকতে হয়। বাট কানাডার ক্ষেত্রে এরকম নাই, কারণ ওদের ঠান্ডার মধ্যে অত মানে অ্যানিমেলস অ্যাটাক খুব কম হয়। সো এই দিক দিয়ে ওরা ঠিকঠাক আছে। বাট এখানে যদি আমি বলি সাপোজ কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হয় কি না, হ্যাঁ গ্যাং ওয়ার বা গ্যাং কালচার যেটা এখানে আছে, বাট আমাদের মতো নর্মাল সোসাইটির মানুষের জন্য না। সেটা মূলত যারা করে ওরা ওদের সঙ্গীরে ওরা মাইরা ফেলে, পুলিশ এটা ইনভেস্টিগেশন করে, পরে জেলে নিয়ে যায়, এই আর কি নর্মাল। বাট কানাডা তো সেম থিং, আই থিঙ্ক সো। ইভেন তো কিছুদিন যাবত এখানে একটু স্টাবিং অ্যাটাকটা বেড়ে গেছে। আই থিঙ্ক কানাডা তো সেম, কজ আই ডোন্ট নো হোয়াই। কারণ কিছুদিন আগে আপনারা শুনছেন কিনা খবর জানি না, সিডনিতে বন্ডাই ওয়েস্টফিল্ডে এক ছুরি নিয়ে একজন লোক ঢুকছে, তার 6 জনকে মেরে ফেলছে ইনস্ট্যান্ট। সো এদিক দিয়ে একটু ডেঞ্জার। বাট আমরা নর্মাল সোসাইটির নর্মাল সিভিলিয়ানদের জন্য ইটস নট এ বিগ ডিল, কারণ মানুষ এখানে কাজ করে তাদের মতো লাইফ সার্ভাইভ করে, কারো কোনো কিছু নিয়ে মাথা ব্যথা নেই। রেসিজমের দিক দিয়ে রেসিজমের দিকটা অনেক মজার। যেমন অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন বা হটএভার, আমরা যেহেতু হোয়াইটদের সাথে থাকি, সাদাদের সাথে থাকি, রেসিজম আপনি বুঝতে পারবেন না। আপনার সাথে রেসিজম হচ্ছে আপনি বুঝতে পারবেন না, কারণ এখানে রেসিজমটা এখন আর আগের মতন নাই যে তুই কালো, তুই ব্রাউন, এগুলো কথা বলবে। এখানে রেসিজম হয় টেকনিক্যালি, ও আপনার সাথে কথাই বলবে না, ও আপনার সাথে দেখাই করবে না, কথাই বলবে না। আপনি সব ওর সাথে কাজ করতেছেন, ও ওর মতন, ও ওর সার্কেল নিয়ে ঠিক আছে, আপনার সাথে কথাই বলবে না, কারণ আপনি ইমিগ্রেন্ট, আপনি আসছেন। এটাই মানে এখানে এমন হয়েছে খুব কম যে আপনার সাদা বন্ধু থাকবে, এটা খুব কম, মানে এটা কমন না। আমরা যেমন বাংলাদেশ চিন্তা করতাম যে ইউনিভার্সিটিতে পড়ি বা একটা সোসাইটিতে থাকবো যেখানে আমাদের অনেক সাদা বন্ধু বান্ধব থাকবে, না কখনোই না, এটা আসলে হয় না। যে আপনি যে দেশিদের সাথে থাকবেন, সাদারা সাদাদের সাথে থাকবে, এখানে ওরা ওরকমভাবে অ্যাকসেপ্ট করে নিতে পারে না যে, কারণ এটা তো ওরা ছোটোবেলা থেকে দেখে আসতেছে, ইমিগ্রেন্ট ঢুকবে, কাজ করবে, কাইন্ড অফ স্ল্যাবের মতো। সো আমরা ওদের সাথে এত মিলামিশা করা দরকার নেই, কারণ ওদের কালচারাল একটা ব্যাপার আছে, যেমন ওদের কালচার আমাদের কালচার মিলে না। সো ওরা যেটা করতে পারবো আমরা করতে পারবো না। সো এই জন্য আসলে আমাদের দিক থেকে আসলে এই জিনিসটা এরকম হয় না যে আসলে মেলামেশা হয় না। বাট রেসিজমের ক্ষেত্রে কি, মানে আপনাকে মুখ ফুটে সবাই বলবে না যে তুই সাদা, তুই কালো, তুই এখানে আসছিস কেন। মাঝে মধ্যে 1-2টা ইনসিডেন্ট ঘটতেও পারে যাদের মানে মেন্টালিটিতে প্রবলেম আছে, বাট নর্মালি এরকম হয় না। সো এই দিক থেকে আপনি মানে সেফ থাকতে পারেন। সো এন্ড অফ দ্য ডে আপনার কমিউনিটিকে নিয়ে আপনার থাকতে হবে, বাট বাইরের কোনো সেট আপ নাই। জব অপরচুনিটির দিক দিয়ে ইদানিং মানুষ ঢোকার জন্য মানে স্কিল, মানে ফিল্ড লেভেলের জবের অবস্থা একটু খারাপ, বাট জব আছে, মানুষ জব করতেছে, সবাই জব করতেছে, ভালো আছে, চলতেছে। ইভেন তো আপনি যখন স্কিল হয়ে যাবেন, আপনি ওই আইটি ফিল্ডের বলেন বা অন্য কোনো ফিল্ড জবও বলেন, সেখানে অস্ট্রেলিয়াতে হিউজ লেভেলের জব আছে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। বাট কানাডাতে একটা প্রবলেম হয় কি, যখন আপনি কোনো ভালো লেভেলের জব করতেছেন বা ভালো স্টার্ট আপ করতেছেন, আমেরিকার চোখটা ওখানে থাকে। সাপোজ আপনি একটা কোম্পানি ক্রিয়েট করছেন, কোম্পানিটা একটু গ্রো করতেছে, আমেরিকার কোনো একটা ভালো মাল্টিমিলিয়নিয়ার আইসা কোম্পানিটা কিনে নিয়ে যাবে,
ইউএসএতেও নতুন করে এটা শুরু করবে। এই জিনিসটা কানাডাতে বেশি চলে, যেমন আপনার কোনো স্টার্ট আপ হইলেই সেটা আসলে আমেরিকা এটাকে চুজ করে নিয়ে যায়, বাট অস্ট্রেলিয়াতে এরকম না, ওরা ওদের মতো সার্ভাইভ করতেছে। এখন গুগলে আমাদের কিছু ভাই জব করতেছে, সবাই ঠিকঠাক আছে। আপনি স্কিল যদি হন প্রপার, আপনার জবের অপরচুনিটিস অনেক, কারণ এখানে সব গ্রোয়িং হচ্ছে, তো মানুষ জব করতে পারতেছে। যে সিজনের কথাটা বলতেছিলাম, যেমন ওয়েদার, অস্ট্রেলিয়া বা কানাডার যে কম্পারিজন, এর মধ্যে মেন হচ্ছে গিয়ে ওয়েদার। কারণ এই ওয়েদারের কথা চিন্তা করে কিন্তু অনেকে অনেক কান্ট্রি চুজ করে না। যেমন কানাডাতে 4 মাস আপনি বরফ পাবেন, ইভেন তো হিউজ বরফ, এটা -30-40 মতো। বাট অস্ট্রেলিয়াতে এরকম না, আপনি বরফ পাবেন না, বাট এখানে একটু খারাপ একটা ওয়েদার, যেটা হচ্ছে কি আপনার প্রচুর পরিমাণ বৃষ্টি হয় আর হচ্ছে ঠান্ডা থাকে, মানে শীতের মধ্যে বৃষ্টি, তো আপনি বুঝতেই পারতেছেন আপনার শরীর কাইটা যাবে প্রায়, এত ঠান্ডা। যেমন এখানকার 1 ডিগ্রি 2 ডিগ্রি যখন হয়, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার হাত মোজা ছাড়া বেরোয়া টাফ। হ্যাঁ, এখানে স্নোফল হচ্ছে না, আপনার যাতায়াতে কোনো সমস্যা হচ্ছে না, বাট আপনাকে এত পরিমাণ ঠান্ডা দিবে। আর যেহেতু কোস্টাল সাইডগুলোতে এই জন্য প্রচুর পরিমাণ বাতাস আসে, আর সেটা আপনাকে খুবই প্যারা দিব যে কি একটা অবস্থা, সত্যি কথা। বাট কানাডার দিক থেকে আপনি 4টা সিজন পাচ্ছেন। সো যখন আপনার উইন্টার, তো ওইটা একটু সাফার করতে হয়, যেমন 4 মাস বরফ থাকলে তো আপনি বেরোতেই পারছেন না, আপনি গাড়ি চালানো রিস্ক, আপনার বাসায় বরফ কেটে বেরোতে হচ্ছে, যেমন আলাদা একটা কষ্ট। বাট আদার যে স্প্রিংগুলো আছে বা ফল যেটা হয়, সেটা আপনি আসলে অনেক উপভোগ করতে পারবেন। ওখানে ম্যাপল লিভস আছে, ইটস ভেরি গুড থিংস। তো অস্ট্রেলিয়াতে এবার এই সামারটা মানে অনেক মানুষ এনজয় করে। যেমন আবার সামারটা হচ্ছে গিয়ে কি সাউদার্ন হেমিস্ফিয়ার হওয়ার জন্য পুরো পৃথিবী থেকে উল্টো। যেমন আপনার বাংলাদেশে যখনকার উইন্টার, আমার এখানে তখন সামার। যেমন নভেম্বর ডিসেম্বর থেকে সামার শুরু হয়ে যায় এখানে, সো সকল ইউরোপিয়ানরা এখানে চলে আসে, আর সামারটা এখানে অনেক এনজয় করার মতো। হ্যাঁ, মাঝে মধ্যে 2-1 দিন অনেক পরিমাণ হিট ওয়েভ হয়, তো এতে করে মানুষের একটু কষ্ট হয়। আর হিট ওয়েভের জন্য কিন্তু আরেকটা প্রবলেম হয়, সেটা আপনারা জানেন কিনা, যে বুশ ফায়ার হয়ে যায়, মানে এত পরিমাণ গরম, পাতায় ঘর্ষণের থ্রোতে একটা মানে পুরো জঙ্গলে আগুন লেগে যায়। সো এটা একটা মানে ব্যাড থিং ফ্রম মাই পার্সপেক্টিভ। আর অন্য দিক থেকে, হ্যাঁ, ওয়েদারের দিক থেকে আপনি অস্ট্রেলিয়াকে মার্কস দিতে হবে, কারণ অ্যাজ কম্পেয়ার টু বাংলাদেশ সিমিলার ওয়েদার। মানুষ কিন্তু মেনলি এই যে পার্মানেন্ট রেসিডেন্ট এত কঠিন হওয়া সত্ত্বেও মানুষ কেন অস্ট্রেলিয়া চুজ করে রেদার দেন কানাডা, বিকজ অফ দ্য ওয়েদার। কারণ হয়তো আপনার রেসিডেন্সির জন্য একটু মানে কষ্ট করতে হবে, রেসিডেন্সির ব্যাপারে আসতেছি, কষ্ট করতে হবে, বাট এন্ড অফ দ্য ডে আপনি যখন সারা জীবন এখানে থাকতেছেন, আপনি কিন্তু সেম ওয়েদারটাই পাচ্ছেন। বাট অ্যাজ কম্পেয়ার টু কানাডা, আপনার ওখানে যাইলে কিন্তু এই হার্শ রিয়েলিটির আপনার ফেস করা লাগবে। যখন এত খারাপ অবস্থা হয়ে যাবে, আপনার উইন্টার টায়ারও আপনার রাস্তার কি মেনটেন করতে পারতেছে না, যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। সো ইটস রিয়েলি ডিফিকাল্ট। আপনি বুঝতেছেন তো না, যে বরফটা আসলে আপনি এনজয় করার জন্য বরফের দেশে গেলেন, ঠিক আছে, 1 দিন 2 দিন থাকলেন, স্নোফল দেখলেন, ভালো লাগলো, বাট এটা যদি অল দ্য টাইম যদি এটা হইতে থাকে, এটা আসলে একটা খারাপ সিচুয়েশন। ইভেন আই থিঙ্ক এই এত স্নোফলের জন্য হয়তো অনেক সময় কাজকর্ম অনেক সময় বন্ধ রাখে, বাট অস্ট্রেলিয়াতে এরকম না, বৃষ্টি হোক ঝড় হোক তুফান হোক, ডাজেন্ট ম্যাটার, কাজকর্ম চলতেই থাকে, ওদের কাছে কোনো ম্যাটার করে না। বাট অনেক বেশি যখন বৃষ্টি হয়ে যায়, তখন এখানে ফ্লাডিং প্রবলেমটা দেখা দেয়। বেশি বৃষ্টি হলে ওদের ওই রকম পানির সাপ্লাই দিতে পারে না, তো ফ্লাডিংটা একটা মেইন ফ্যাক্ট এখানে। এই তো সিজনের কথা বললাম। সিজনের দিক থেকে যদি বলতে চাই, ওয়েদারের দিক থেকে বলতে চাই, যে আমি হেলথ সেক্টরগুলোতে, যেমন হেলথ সেক্টরে কি হয়, যেমন আপনি যদি পার্মানেন্ট রেসিডেন্ট বা সিটিজেন হয়ে যান, আপনার কিন্তু মেডিকেয়ার একটা ব্যাপার থাকে। আমি জানি না কানাডাতে এটা কী বলে, বাট যে গভর্নমেন্ট একটা স্কিম দেয়, যেটা আসলে আপনি ইউজ করে ডাক্তার দেখাইতে পারবেন উইদাউট এনি কস্ট। আই গেস আপনার ইয়ারলি $1000 পে করা লাগে, বাট ইটস অলরাইট। আপনার যে কোনো একদিন বড় দুর্ঘটনা ঘটতে পারে, বাট আপনি পে না করে কিন্তু হয়ে যাচ্ছে। সো এদিক থেকে কী হয়, যেমন ধরেন আপনার এখানে হেলথ সেক্টরগুলোতে মূলত প্রবলেম একটাই, যেমন আপনার অনেক ডিফিকাল্ট সিচুয়েশন, খুব খারাপ সিচুয়েশন, বাট আপনি যে বসে থাকতে হবে, কজ আনটিল ডাক্তার আসতেছে বা ডাক্তার ফ্রি হচ্ছে, আপনার কিন্তু চিকিৎসা হবে না, আপনার জাস্ট নর্মাল একটা পেন কিলার ধরাই দিবে। তো অস্ট্রেলিয়াতে আপনি যখনই যে কোনো হেলথ সেক্টরে যান, আপনার এই অবস্থা। বাট কানাডাতে আপনি এটা না, কানাডাতে প্রাইভেট হেলথ সেক্টরও আছে, যেখানে আপনি হয়তো বা মূলত আপনার কাছে টাকা থাকলে আপনি চাইলে ইনিশিয়ালি কোনো একটা ট্রিটমেন্ট নিয়ে নিতে পারবেন, আমি পে করবো। কিন্তু গভর্নমেন্টের যে মানে পাবলিক যে হেলথ কেয়ারগুলো আছে, এখানে গেলে আসলে আপনার অনেকে এমনও দেখছে যে আমার ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করছে, পা ভেঙে গেছে, ওকে জাস্ট একটা পেন কিলার দিয়ে বসায় রাখছে যে তুমি সারা রাত ওয়েট করো, সকাল পর্যন্ত ডাক্তার না আসা পর্যন্ত তোমার হবে না, ট্রিটমেন্ট হবে না। তবে নার্সরা ইনিশিয়ালি মানে খোঁজ নিতে থাকে যে কী আসে বিষয়ে কী হচ্ছে, বাট হ্যাঁ, এখানে খুবই স্লো। তো এই জন্য মানুষ বলে যে আপনি যদি কোনো বেশি বিপদে না পড়েন, আপনি পুলিশ বা ডক্টরের কাছে যাবেন না। এখন আসি যে পিআর সিস্টেম, মেইন মূলত জিনিসটা হচ্ছে পিআর, যে আসলে পিআরটা কেমনি কি। পিআরের ক্ষেত্রে কানাডা আর অস্ট্রেলিয়ার মধ্যে মানুষ সবসময় কানাডাকে চুজ করে, যে পিআর ইজিলি হয়ে যায়। কেন ইজিলি হয় না অস্ট্রেলিয়াতে, আমি সেটা আপনাদের সাথে মানে আলোচনা করতেছি। কেন না পিআরের যে একটা সিস্টেমই কেন হচ্ছে না, মেইনলি
অস্ট্রেলিয়ার পিআর সিস্টেমটা হচ্ছে স্কিল ওয়ার্ক বেস। গভর্নমেন্ট যদি দেখে যে এখানে স্কিল্ড আছে পিআর দিবে, তো আপনাকে স্কিল্ড হইতে হয় প্রথমে যে কোনো ডিপার্টমেন্টে কাজ করার জন্য। স্কিল হওয়ার নিয়মটা কি? পড়ালেখা করতেছেন। গভর্নমেন্টের আবার স্কিল অকুপেশন লিস্ট আছে যে এই বছর আমার এই স্কিল লোকগুলো দরকার। আপনি পড়ালেখা করতেছেন, পড়ালেখা শেষে আপনি ওই ফিল্ডে জব করতে হবে, স্কিল অ্যাসেসমেন্ট করতে হবে। স্কিল অ্যাসেসমেন্ট যখন করা শেষ তখন আপনি স্কিল এখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ইন দ্য মিন টাইম অনেকের পয়েন্ট কিন্তু বেশি হয়ে যায়, যেমন কিছু পয়েন্ট ক্রাইটেরিয়া আছে স্কিল ওয়ার্কের জন্য। এই পয়েন্টের যে ব্যাপারটা এটা যখনকার মানে বাড়তে থাকে, যেমন অনেকে 95-এ পাচ্ছে, তো আপনার নিশ্চয়ই 95 লাগবে অ্যাটলিস্ট পাওয়ার জন্য। তো আপনার 95 উঠানোর জন্য আপনার টিয়ার সাপোজ আপনি প্রফেশনাল ইয়ার করতে হয়, আইএলটিএস ভালো রেজাল্ট লাগে, নাটি করতে হয়, আপনার বয়সের একটা ব্যাপার আছে, এরকম অনেক জিনিস নিয়ে পরে পিয়ারের একটা সেট আপ হয় আর কি। এরপরে জিনিসটা সফল হইতে থাকে, যেমন গভর্নমেন্ট মনে করতেছে এই স্কিল অনেক হয়ে গেছে লোক, এখন আর আমার এই স্কিলে কোনো লোক দরকার নাই, বাট আপনি কিন্তু ওই সেক্টরে পড়ালেখা করছেন, দেন কি হবে? বাদ। গভর্নমেন্ট এটা একদম মানে 100-120 করে দিবে, তো আপনি ওইটা রিচই করতে পারবেন, আপনি ওই সেক্টর আর পিয়ার পাচ্ছেন না, তখন আপনি আবার আরেক সেক্টরে মুভ করার চিন্তা করবেন। এটা হচ্ছে সবচেয়ে মেইন প্রবলেম, যে মানুষ বলে অস্ট্রেলিয়াতে পিয়ার হয় না, কেন হয় না, এটা হচ্ছে মেইন মূলত। তো ম্যাক্সিমাম মানুষ কী করে জানেন, যখন আসে অস্ট্রেলিয়াতে কুকারি ডিপার্টমেন্টে পড়ালেখা করে, শেফ হয়ে যায়, পরে একটা স্পন্সরের থ্রুতে যায়, যেটা শিওর শট সেটা আপনাকে পিয়ার দিতেই হবে। যদি কোনো রেস্টুরেন্ট আপনাকে স্পন্সর করে, গভর্নমেন্টে আপনাকে পিয়ার দিতে হবে। তো গভর্নমেন্ট চাইলেও এই জিনিসটা চেঞ্জ করতে পারতেছে না, শেফ স্কিল অকুপেশন লিস্ট থেকে হারাইতে পারতেছে না, কজ ওদের একটা মানে কালচার আছে, ওরা বাইরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবে, তো যতদিন ওরা বাইরে খাওয়া দাওয়া করবে আপনার রেস্টুরেন্টে শেফ লাগবেই, এটা একটা ব্যাপার। আর কানাডা তো এরকম না, আপনি পড়ালেখা শেষ করেন, যে কোনো ফিল্ডে আপনি জব করেন, আপনি এক্সপ্রেস এন্ট্রিতে অ্যাপ্লাই করতে পারবেন, আইএলটিএস রেজাল্ট থাকলেই, নক বি একটা জব থাকলেই হয়। সো ইটস এ ভেরি গুড আইডিয়া। যেমন আমাদের যেমন ফিল্ড জবই লাগে, ওই ফিল্ডের এক্সপিরিয়েন্সই লাগে, তারপরে অ্যাপ্লাই করলে অনেক কিউতে অনেক মানুষজন থাকে, তারপর আপনাকে দিবে কি দিবে না এটা নিয়ে একটা হ্যাসেল থাকে। বাট ক্যানাডাতে এরকম না, এই জন্য মূলত এত ঠান্ডা থাকা সত্ত্বেও মানুষ ক্যানাডা চুজ করে, কজ পিয়ারটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা সত্যি কথা। যখন আপনি একটা দেশে পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে যান তখন আপনারা অন্য কিছু নিয়ে প্যারা লাগে না, যেমন আমার এটা ভিসা লাগতেছে, আমার এক্সটেনশন করা লাগতেছে। যখন আমি স্টুডেন্টের কথাই বলতেছি, আমি স্টুডেন্ট বিষয় আছি, এরপর আমি টিআরে যাবো, সাপোজ আমার পার্মানেন্ট রেসিডেন্ট যদি না হয়, আমার কিন্তু আবার স্টুডেন্ট বিষয়ে সুইচ করতে হবে, বা আমার অন্য একটা ওয়ে খুঁজতে হবে। তো এতে করে আমার সময় চলে যাচ্ছে, আমি গভর্নমেন্টকে ট্যাক্স পে করতেছি, আমি কিন্তু একটা হ্যাসেল থেকে বের হতে পারছি না। এই জন্য পার্মানেন্ট রেসিডেন্সি সবচেয়ে ইম্পর্টেন্ট। ইভেন তো যারা আসতেছেন তারা পার্মানেন্ট রেসিডেন্সির কথা মাথায় রাখবেন কাইন্ডলি প্লিজ, যে আমার যে কোনো মূল্যই হোক পার্মানেন্ট রেসিডেন্সিটা লাগবে। পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার পরে আপনি যে কোনো কিছু করতে পারেন, সাপোজ আপনি যে কোর্সটা করতেছিলেন কারেন্টলি সেটা করেন নাই, পার্মানেন্ট রেসিডেন্স হওয়ার পরে আপনি যেহেতু ডোমেস্টিক স্টুডেন্ট হয়ে যাবেন, আপনি ইজিলি কমে কোর্সটা করতে পারতেছেন। সো এই দিনগুলো অ্যাডভান্টেজ, এদিক থেকে কানাডাকে আমি আগে রাখবো অবভিয়াসলি অস্ট্রেলিয়া থেকে। আনএমপ্লয়মেন্ট রেট যেমন বেকারত্বের হার, সেটা অস্ট্রেলিয়াতে কম কানাডার তুলনায়, কানাডাতে একটু বেশি, কারণ এখানে মানুষ কাজ করেই লাইফ পার করে ফেলে, তো বেকার থাকার পরিমাণ খুবই কম। সো এই তো ওভারঅল অনেক আপনাদের সাথে জ্ঞান দিলাম বলতে আসলে আপনাদের সাথে আসলে আমি জিনিসগুলো শেয়ার করি, আমার মনে হয় যে আমার এই জিনিসগুলো মানে আপনাদের সাথে শেয়ার করা উচিত, কারণ অনেক মানুষ এগুলো নিয়ে যাচাই করতেছে, বাট ওরকম মানে রিলায়েবল সোর্স পায় না যে আসলে এটা কি সত্যি কিনা মিথ্যা। তো এই জন্য আসলে আপনাদের সাথে জিনিসটা শেয়ার করলাম, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করছেন, যারা দেখছেন থ্যাংক ইউ সো মাচ। আর নেক্সট কী ভিডিও করতে পারে আপনারা আমায় জানাবেন, আর ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিও এই পর্যন্তই।